আল্লাহ পাক আপনাকে যেভাবে রাখছে সেভাবে যদি আপনি মানিয়ে নিতে পারেন তাহলে আপনার জীবন সুন্দর। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আজকে কিন্তু চলে আসলাম নদীর পাড়ে। মানে সকালবেলা যে এত বৃষ্টি, অনেক বৃষ্টি নামছে আজকে, সকালবেলা ঘর থেকে বেরোতে পারিনি। তারপরে মনে চাইলো যে এত বৃষ্টি যেহেতু নামছে তো ঘরে রান্না করার কিছুই নেই, তো চলে আসলাম নদীর পাড়ে। যেহেতু গ্রাম, তো গ্রামের ভিতরে আল্লাহর রহমতে আমরা না খেয়ে থাকবো না, কারণ একটা না একটা কিছু ব্যবস্থা হয়েই যাবে। তো বেরিয়ে পড়লাম, সে নদীর ধারে চলে আসলাম। তো আসার পরে চিন্তা করলাম যে কিছু কচু শাক কেটে নিয়ে যাই, তো কচু শাক ভর্তা করবো আর ভাত রান্না করব। তো তখনই মনে পড়লো যে একটু ভিতর থেকে কচু শাকগুলো আনি। তো পানির ভিতরে যে কচু শাকগুলো ওখান থেকে আনি নেই, কারণ ওই কচু শাকগুলো আনলে গলা ধরবে, মানে গলা চুলকাবে। তো এর জন্য চলে আসলাম আমি একটু শুকনায়। তো শুকনো থেকে যে পানি ছিল কিন্তু কম, তো তারপরও সেখান থেকে আমি কিছু কচু শাক ছিঁড়ে নিলাম। তো ছিঁড়ে নেওয়ার পরে ভাবলাম যে কচু শাকগুলো আজকে কী দিয়ে রান্না করা যায়। তো কচু শাকের দরকার আছে ইলিশ মাছ, না হলে দরকার চিংড়ি মাছ। তো ঘরে কিন্তু কোনোটাই নাই, তো ভাবলাম যে ঠিক আছে, আজকে যেহেতু নাই তো এমনি কচু শাক ভর্তা করব। তো আপনি যদি সুন্দরভাবে পয় পরিষ্কার করে আপনি যদি হালাল বানাইয়া যে কোনো খাবার আপনি খান, তাহলে বনের ঘাসও আপনি রান্না করলে সেটাও মজা লাগবে। তো এই ভেবে চলে আসলাম কচু শাকের এই পাশ থেকে কেটে নিয়ে ও পাশে চলে গেলাম। তো এদিকে রুষা কিন্তু আমার পিস পিস চলে আসছে। তো পিস পিস যখন চলে আসছে তখন বললাম, আম্মু তুমি পানির ভিতর নাইমো না, কারণ যোগ থাকতে পারে। কারণ যোগ তো সবাই চেনেন, এটাকে চীনা যোগ বলে। তো এই জায়গায় কিন্তু চীনা যোগ থাকে, যেহেতু কচু বাগানে থাকতেই পারে চীনা যোগ। তো মেয়েকে বললাম তুমি এই জায়গায় যেও না, তারপরও আমার কথা শুনলো না, ও চলে গেল। তো চলে যাওয়ার পরে তাকাই দেখতেছে যে আম্মু ওই জায়গায় যেন কি দেখা যায়। তো আমি বললাম যে ওখানে তুমি যেও না, কারণ ওই জায়গায় যাওয়া ঠিক না, কারণ যেহেতু ওই জায়গায় সাপ ঠাপ থাকতে পারে, যে বাগান, তারপর চীনা জগগুলো আছে ওগুলো কিন্তু খুব ভয়ানক, ধরতে পারলে কিন্তু রক্ত বের করে দেয়। তো বলতেছে না আম্মু ওই জায়গায় দেখো কি। তো চলে আসলাম আমি এই জায়গা, তো পাশের থেকে দেখতেছি ও চিংড়ি মাছগুলো উঠাইতেছে। তো আমি ভাবলাম যে চিংড়ি মাছগুলো কোথায় আসলো। তো আমাদের গাং কিন্তু ভরাট হয়ে গেছে, তো পুরা পানি। তো স্রোত কিন্তু পাহাড়ের স্রোত কিন্তু আসে আমাদের এই জায়গা, কারণ যেহেতু আমাদের এই নদীতে পাহাড়ের স্রোতে কুমির আসতে পারে। তো অন্য কোনো আসার জিনিস আসা কোনো ব্যাপারই না। এই নদীতে কিন্তু অনেক প্রচুর মাছও আসছে। তো এক এক করে কিন্তু দেখেন অনেকগুলো চিংড়ি মাছ পেলাম। তো আমি কিন্তু দেখতে গিয়ে একটা আমিও পাইছি। তো মাছগুলো কিন্তু একটু মরা মরা, দুই একটা তাজা আছে, সব মাছগুলো কিন্তু মরা। তো যাই কিন্তু আমি বেশি পাইনি। তো আমি ভাবলাম যে এতগুলো মাছ কীভাবে আসতে পারে। তো পাশে দেখতেছি যে এই জায়গায় একটা জাল টানাই রাখছে, মানে কারেন্ট জালের মতো, চায়না জাল। তো চায়না জাল রাখছে, হয়তো ওই চায়না জাল সকালবেলা এরা মাছ বের করে নিছে। তো মাছ বের করার সময় হয়তো মাছগুলো থেকে গেছে। তো আমি তাই চলে গেলাম সেই চায়না জাল শিওর হওয়ার জন্য, চলে গেলাম আবার সেই সামনে, যে দেখি না সত্যিও চায়না জাল আছে। তো চায়না জালের মাছ কিন্তু একবার ভিতরে ঢুকলে সে কিন্তু মাছগুলো কিন্তু আর বেরোতে পারবে না, মাছগুলো কিন্তু অনেক দুর্বল হয়ে যায়। চায়না জাল এপাশ থেকে ঢুকলে আর ওপাশ দিয়ে বেরোতে, এই জালটা কিন্তু অনেক বড়। তো এটাই ভাবলাম যে জেলেরা এটা পাচ্ছে, তো এই জেলে এই মাছগুলোই হয়তো আইনটা কিছু নেছে টুকাইয়া, আর কিছু রয়ে গেছে। তো মাছগুলো মরা ছিল। তো যাই হোক, মাছগুলো বললাম রুষাকে, তাই মাছগুলো যখন নিছি এখন চলো আমরা বাড়ি চলে যাই। তো আল্লাহর এমনই রহমত, দেখেন রান্না করার কিছুই ছিল না, রিজিকের মালিক কিন্তু আল্লাহ। তো নদীর ধারে আসছি দেখি আল্লাহ আমাদের রিজিক জুঠাই দিয়েছে। তো এদিকে আমাদের কলা গাছে কিন্তু সবরি কলা ঝুলতেছে। তো এটা আর কিছুদিন পরে আমরা কাটবো। তো কলা গাছের সাইডে দেখি আর একটা কলা গাছে মোচা আছে। তো ভাবলাম আজকে আর মোচা রান্না করব না, মোচাটা কালকে নেব। তো যাই হোক, রিজিকের মালিক আল্লাহ। তো আমরা এখন রুষাকে বললাম চলো বাড়ি যাই। তো রুষা কিন্তু মাছগুলো পেয়ে অনেক খুশি হয়েছে। তো ভাবতেও পারে নাই যে নদীর ধারে আসলে, আমিও ভাবতে পারিনি যে নদীর ধারে আসলে এতগুলো চিংড়ি মাছ অবশ্য পাবো। তো চিংড়িগুলো কিন্তু অনেক বড় ছিল। তো জেলেরা ভাবতে পারে, জেলেরা মানে এমনভাবে রেখে গেছে, হয়তো ঝাঁকি দিছে মাছের জাল ধরে, তারা যা পারছে নিয়ে গেছে, আর এইগুলো হয়তো খেয়াল করে নাই, যেহেতু পানি আর প্রচুর বৃষ্টি নামতেছে তাড়াহুড়া করে চলে গেছে। তো মাছগুলো দেখেন কিন্তু একটু নরম হয়ে গেছে, দুই একটা মাছ কিন্তু একটু হলুদ হলুদ কালার হয়ে গেছে। তো যাই হোক, আমি যে আগেই বলছি যে বনের ঘাসও যদি ভালো মতন রান্না করা যায় হালালভাবে, তাহলে সেটা খাওয়াও কিন্তু সুন্দর, সেটাও ভালো লাগে। আপনি যাই রান্না করবেন একটু পয় পরিষ্কার করে, মানে হাডেল গুডেল করে রান্না করলে কিন্তু সেই খাবারটা আল্লাহর রহমতে অনেক ভালোই লাগে। তো চলে আসলাম সেই, আমি এদের দিয়ে কচু শাক কাটছি। তুরুষা বলতে আম্মু আর কিছু কচু শাক নাও, কারণ না হলে হবে না।
তো এর জন্য রুষা আরও কিছু কচু শাক কেটে নিল। কারণ রুষা কিন্তু আমার বুদ্ধিমতী মেয়ে, ও কিন্তু আমি সবসময় বলি আমার প্রতিটা ভিডিওতে, ও আমার পাশে থাকবে, কাছে থাকবে, আমি যেটা করব সেটাও শুনবে, আবার নিজেও চেষ্টা করে একটা কাজ করার জন্য, জাম্মু তুমি একা কেন করবে, আমার কষ্ট হয়ে যায়, আমিও করব। তো যাই হোক, দিলাম মেয়েকে কচু শাক কাটার জন্য। তো কচু শাক কাটতে কাটতে মেয়েকে বললাম চলো এখন বাড়ি যাই, কারণ এখন আর থাকা যাবে না এই জায়গায়, প্রচুর মানে স্রোত আসতেছে। আর এখন তো পুরা গাং ভরা, আর এই নদীতে অনেক কিছুই থাকে। আসলে আমরা নদীর পাড়ের মানুষ, আমরা জানি যে নদীটা কত ভয়াবহ। আপনার স্রোত আসলে হয়তো পার ভেঙেও যায়। আমরা আগে সেই ফেস করছি এইগুলা। আমাদের নদীর পাড় কিন্তু আগে অনেক ভাঙতো, আল্লাহর রহমতে এখন আবার নদীর পাড়গুলো ভাঙে না। তো এর জন্য আমরা অনেক ভালো আছি, নদীর সাইডের মানুষগুলো এখন আছি, আল্লাহ আমাকে ভালো রাখছে। তো দেখেন বা নদীর পানি, নদীতে থেকে চলে আসলাম বাড়ি। এখন দেখেন আমাদের উঠানটা পুরো পানিতে তলাই গেছে। তো বৃষ্টি নামলে এরকম আমরা তলাই যাই, তো পরে আবার কিন্তু পানিগুলো নেমে যায়, যখন একটু রোদ ওঠে পানিগুলো শুকিয়ে যায়। তো আমি কিন্তু এর আগে ভিডিওতে দেখাইছি যে আমার উঠান বাগানে কিছু সবজি লাগাইছি। তো ইচ্ছা করলে আমি এই সবজি যখন মনে চায় তখন রান্না করি। তো আজকে এই সবজি রান্না করলাম না। তো যেহেতু কচু শাক নিছি, কচু শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এদিকে আমাদের বাড়িতে কিন্তু ভাড়া থাকে দুটা দিদি। তো দিদি দুটা কিন্তু অনেক ভালো। তো আমার ভাই বেটি তাদের কাছে থাকে। তো রুষার ওর নদী থেকে আসার কষ্ট হয়ে গেছে, তো ভাই বেটি আর কোলে উঠবে। তো আবার কি করলো, সে দিদির কাছে দিল। তো এখন দেখতেছি বৃষ্টিরও নামতেছে, তো ভাবলাম এই নদীর পানি ঘোলা দিয়ে তো কোনো কাজ করা যাবে না, কারণ প্রচুর বালি। তো এরপরে ভাবলাম যে না, এই কচু শাকগুলাই বৃষ্টি পানি দিয়ে ধুয়ে নিয়ে যাই। তো বৃষ্টি নামলে একদিক দিয়ে সুবিধা যে পানিটার সুবিধা ভালো হয়, কিন্তু আবার আর একদিকে কষ্ট যে উঠানে পানি, দেখা যায় ঘরে পানি এসে যায়, আবার নদী থেকে পানি চলে আসে। তো নদীর পানি একবার চলে আসে, আবার যখন ভাটা হয় তখন চলে যায়। তো যাই মিলিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালোই আছি। তো এখন দেখেন চিংড়ি মাছগুলোর কচু শাকগুলো এক একে কিন্তু ধুয়ে ফেলতেছি। তো কচু শাকগুলো কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। তো এখন চিংড়িগুলো ভাবতেছি, তো পানি বৃষ্টিতে আস্তে আস্তে নামতেছে, পানিগুলোও কিন্তু বেশি পড়তেছে না। তো যাই বললাম রুষাকে বললাম তুমি আর একটু ধরো, আমি কচু শাকগুলো আর একটু ভালো করে ধুয়ে নিই, যেহেতু নদী থেকে আনছি একটু পরিষ্কার করে নিতে হবে, কারণ ময়লা থাকতে পারে। তো একে কিন্তু সব কচু শাকগুলো কিন্তু আমি ধুয়ে ফেললাম দেখেন। তো এরপরে রুষাকে বললাম যে তুমি চিংড়ি মাছগুলো কি ধোবা, বলতেছে না আম্মু আমি ধোবো না, তুমি দাও। তো এদিকে দেখেন আমি কিন্তু আবারও সেই কচু শাকগুলো করতেছি। তো এদিকে আবার দেখতেছে সে আমার বাড়িতে দাঁড়ায় রয়েছে, ও ভিজে যেতেছে। তো যে তোমার টিনের চাল ফুটা, তো বললাম যে রুষা তুমি একটু মোবাইলটা ধরো, আমি একটু দুষ্টামি করি। তো আসল কথা কি, আপনি যে পানিতে পাতা নেবেন সেই পানির পাতা কিন্তু উঠানো যায়, কিন্তু কচু শাকের কচু পাতায় যদি পানি পড়ে সে পানি ফেলানো যায় না। তো শিল্পীরা গান ঠিকই গায় যে কচু পাতায় পড়লে পানি জমে থাকে না। তা আসলে ঠিক কথাই, কচু পাতায় পানি পড়লে জমে থাকে না। তো দেখেন কচু পাতায় কিন্তু আমি অনেক চেষ্টা করতেছি পানি রাখার জন্য, কিন্তু আসলে কচু পাতায় পানি থাকতেছে না। তো যাই হোক, এরকম দুষ্টামি করলাম অনেকক্ষণ মেয়ের সাথে। তাও এখন বললাম যে দেরি হয়ে গেছে, রান্না করতে হবে, যেহেতু এখন দুপুর 12টা বেজে গেছে, তো রান্না করতে হবে। তো আমার যেহেতু দোচুলে, তো আমার 12টার সময় দিলে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ একটার আগে আধা ঘন্টায় আমার সব যদি গুছানো থাকে আল্লাহর রহমত আমার আধা ঘন্টায় রান্না করা হয়ে যায়। তো যেহেতু রুষা আর কাহা প্রাইভেটে যায় বিকেল 2টার সময়, তো এর জন্য আমি 1টার দিকে রান্না বাড়া করে আমি সেফ সাফ হয়ে থাকি, কারণ নামাজ পড়া লাগে, অনেক কাজ করা লাগে। তো চলে আসলাম দেখেন বাটার জন্য। তো এই জায়গায় কিন্তু দেখেন আমি কচু পাতায় সেই চিংড়ি রান্না করব, দেখি কী আনছি। তো 2টা কাঁচামরিচ, 3-4টা শুকনো মরিচ, বাদাম, জিরা, আপনার রসুন, দারচিনি, এলাচ, তেজপাতা আর পেঁয়াজ, কারণ এই বাটাগুলো কিন্তু এইগুলো দিতে হবে। তো এইগুলো না দিলে স্বাদ লাগবে না। তো এদিকে দেখেন বাদামগুলো কিন্তু সে ভাইয়ের বেটি নিয়ে খাইতেছে, রুষা খাইতেছে। তো বললাম তোমরা এখান থেকে চলে যাও, বাদামগুলো যদি খেয়ে ফেলো তাহলে আমি বাটবো কীভাবে। তো যাই হোক, রুষা বলতেছে আম্মু তুমি বাটতে পারবে না, আমি এখন বাটবো। তো বাটতে দিচ্ছি। তো রুষা কিন্তু ভয় পেয়ে গেছে মরিচ দেখে। তো আমি বলছি মরিচ তোমার বাটা লাগবে না, তুমি রেখে দাও, তুমি যেটা বাটতে পারো। বলতেছে না আমি পারবো। তো যাই হোক, চেষ্টা যেহেতু করতে চাই তাহলে দিলাম বাটার জন্য। তো বাটতেছে, আস্তে আস্তে করে বাটতেছে। তো প্রথম কিন্তু ভয় পাইতেছে, বারে তাকাইতেছে আমার দিকে যে আমি এতগুলো কি বাটতে পারবো। বললাম তুমি না বাটতে পারলে আমি পারবো, আমি বেটে দিব। তাহলেও কিন্তু পানি নিয়ে এসেছে দেখেন, তো পানিগুলো দিয়ে এখনও বেটে নেবে। তো আমার রুষা সবসময় চেষ্টা করে আমার সাথে থাকার জন্য, যাতে আমার কষ্ট না হয়। কিন্তু মেয়ে বলে কথা, মেয়ে তো সবসময় আমার কাছেই থাকে, তো ও কিন্তু আমার কাছে থাকে। আর ও খুব ভালোবাসে আমাকে, আর বাবার চেয়ে আমাকে বেশি ভালোবাসে। তো ওরা 2 ভাই বোন খুব দুষ্ট। 2 ভাই বোন আমার কথা মাঝে মধ্যে শোনে না, তো তখন বিরক্ত লাগে, তখন রাগারাগি বকাবকি করি। তো পড়ার সময় খাবার সময় ঠিকই সুন্দরভাবে খাবে, কিন্তু পড়তে চাইলে পড়বে না। তো দেখে বললাম যে আম্মু তুমি মোবাইলটা একটু ধরো, আমি মাছগুলো বেছে নেই। বলতেছে না আমি বাড়তেছি,
আমি বাটবো। তো কাহাবকে বললাম আমার এটা একটু ধরো, মোবাইলটা একটু ধরো। তো কাহাব ধরলো, তারপর চিংড়ি মাছগুলো বেছে নিলাম, কারণ চিংড়ি মাছে ময়লা থাকে। তো সুন্দরভাবে আমি বেছে নিলাম। তো খোসাগুলো কিন্তু আমি ছাড়াই নিই, কারণ খোসাগুলো সাবান দিলে দাঁতের তলে বাজলে অনেক ভালো লাগে। তো যাই কিন্তু 2টা মাছ দেখেন পুরো হলুদ হয়ে গেছে, কিন্তু আমি ফেলাইনি, কারণ যেহেতু পা মাছ ফেলানোর কোনো দরকারই আসে না, মাছগুলো কিন্তু অনেক দামি। তো দেখেন এখন কিন্তু আমি সেই রুষাকে বললাম তোমার বাটা হয়েছে? তো এদিকে দেখি আমার গুণবতী মেয়ে কিন্তু সুন্দরভাবে আস্তে আস্তে বেটে নিতেছে। তো বাটার পরে এখন ভাবলাম যে কচু পাতাগুলো নিয়ে চলে যায় রান্নার কাছে। তো রান্নার চলে আসলাম রান্না করার জন্য। তো কচু পাতা দিয়ে এখন আমি সেই মশলা দিয়ে পেঁয়াজ রসুন আদা মানে যা যা বাটছি এগুলো দিয়ে আমি এখন মিশিয়ে হাতে মাখাই নেব। তো মাছটা এমনভাবে মাখাতে হবে যাতে মাছের ভিতরে অনেক কিছু ঢোকে। তো এই জায়গায় যেহেতু মাছ 2-3টা মাছ নরম হয়ে গেছে, কোনো সমস্যা নাই, কারণ রসুনের ভাগটা আমি বেশি দিছি। আপনি যে নরম মাছে রান্না করবেন রসুনটা একটু বেশি দেবেন, তাহলে মাছের সেই গন্ধটা আসবে না। আর একটু গরম পানি দিয়ে ধুয়ে নিলে আরও মাছে কোনো গন্ধই আসবে না। তো যেহেতু চিংড়ি মাছ আমি গরম পানি দিয়ে ধুই নিই, তো এই জায়গায় কিন্তু আমি অনেকগুলো পেঁয়াজ দিচ্ছি। এই জায়গায় পেঁয়াজ বেশি দিতে হবে, কারণ খাবারটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। তো আমি দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, আর সেই বেটে রাখা যত মশলা ছিল সব দিয়ে দিছি, কারণ মশলাটা হবে মাখা মাখা, হাত দিয়ে মাখালে যাতে কচু শাকটা খেতে ভালো লাগে, ঘ্রাণটাও ভালো আসে। তো দেখেন আমি কিন্তু এখন সব মশলাগুলো দিয়ে এখন ভালো মতো আমি মাখাই নেব। তো মাখানোর পরে আমি বলবো যে একটু হালকা একটু সয়াবিন তেল দেবো, কারণ যেহেতু ভর্তাটা আমি সরিষার তেল দিয়ে মাখাবো। তো মাছগুলো সাধারণত আমি ভাপা দেবো, এর জন্য একটু সয়াবিন তেল দিলাম, নাহলে সয়াবিন তেল না দিলে একটু গন্ধ আসবে। তো আমি কিন্তু কিছু কাঁচামরিচ চিড়ে দিচ্ছি, কারণ এই জন্য যে ঝালটা একটু কম হতে পারে, কারণ কম মরিচ দিচ্ছি, তো এর জন্য আমি একটু মরিচ চিড়ে দিলাম। তো আমি এখন দেখেন সুন্দরভাবে পেঁচাইয়ে মুড়াই নেবো, যাতে কচু শাকের থেকে চিংড়ি মাছটা না বের হয়, তেল মশলাগুলো না বের হয়। তো এরকমভাবে আমি মুড়াই নিতেছি। তো এরকমভাবে মুড়াই নিতে হবে। যে কোনো খাবারই একটু সুন্দরভাবে গায়ে গোছাল করে রান্না করলে কিন্তু আলহামদুলিল্লাহ খেতে অনেক মজাই লাগে। তো আমি চলে গেলাম সেই এখন মুড়াইয়া চুলার উপরে দিয়ে দিলাম সেই কড়াইটা। তো কড়াইটা দেওয়ার পরে ভাবলাম যে এই জায়গায় একটু তেল দিই আর হালকা একটু পানি দিই। তো আমি কিন্তু হালকা একটু পানি দিয়ে ডিশটা দিয়ে ডেকে দিছি, এর জন্য যে আমার ঢাকন আছে ডিশ দিছি কেন, মানে কচু শাকটা যাতে এলোমেলো না হয়ে যায়। তো দেখেন এখন কিন্তু আমার কচু শাকটা ওপিট হয়ে গেছে। তো এখন আমি উল্টাই দেবো। তো কচু শাকের যে একটা ঘ্রাণ আসছে কি আর বলবো, মনে চাইতেছে আমি এখনই খাই ফেলাই, কারণ তো এই জায়গায় তারও প্রসেস আছে। এই জায়গায় শুকনো মরিচ ভাজা লাগবে, কাঁচা পিস আর কুচানো লাগবে, সরিষার তেল দিয়ে মাখানো লাগবে। তো এর জন্য ভাবলাম যে সব প্রসেসটা শেষ করে তারপরে খাবো। তো কচু শাকগুলো কিন্তু দেখেন আমি উল্টে নিচে হয়ে গেছে, পিঠ কিন্তু হালকা একটু ধরা ধরা হয়েছে। তো দেখেন মাশাআল্লাহ, আল্লাহর রহমতে কত সুন্দর হয়েছে আমার কচু শাক আর চিংড়ি মাছের পাতুরিটা। তো চলে আসলাম ঘরে, গরম গরম হাত দিতেও পারতেছি না, কিন্তু ঘেরানে পেটটা ভরে আসতেছে, মন চাইতেছে এখনই খেয়ে ফেলাই। কিন্তু গরম গরম ভাপ পোড়া ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগবে। তো এর জন্য কি করলাম, আমি এখন আস্তে আস্তে ভাপটা সরাইয়া এখন আমি শুকনো মরিচ নিয়ে আসলাম আর কিছু পেঁয়াজ, কারণ শুকনো মরিচ আর পেঁয়াজ এই ভর্তাটা দিতেই হবে। আর ঝালটা একটু বেশিই হবে, কারণ ভর্তা ভাত ঝাল না খেলে ভালো লাগে না। তো আমি কিন্তু মরিচগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিছি, কারণ যেহেতু একটা লাল লাল কালার আসবে। তো কালো করে ভাজা কোনো প্রশ্নই ওঠে না, কারণ কালো করে ভাজলে কালো কালো দেখা যাবে। তো এই জায়গায় দেখেন লাল টুকটুকি সুন্দর করে মনে হইতেছে লাল টুকটুকি বউ। তো এখন মরিচগুলো কিন্তু দেখেন আমি একে বোটাগুলো বেছে নেব। তো বোটাগুলো বেছে কিন্তু আমি ভালো মতো মাখাই নেব, কারণ মরিচগুলো মাখাইলে কিন্তু আমার হাতটা কিন্তু পুড়তে পারে, কিন্তু তারপর আমি এটা কিছু মনেই করিনি, কারণ রান্না করে খেতে হলে হাত পোড়াতে হবে, হাত কাটতে হবে, হাতে ঝাল লাগাতে হবে। এটা আমাদের গ্রামের মেয়েদের জীবন, এটা আমাদের জীবন। তো আমরা মধ্যম ফ্যামিলি, আমাদেরটা আমরাই করি, কারণ আমরা কোনো কাজের লোক রাখি না। তো যাই কিন্তু দেখেন আমি মোটা নুন নিচ্ছি, আমরা কিন্তু মোটা নুন মোটা কাপড় মোটা ভাতে আমরা কিন্তু শৌখিন, এটাই আমাদের অনেক পছন্দ। তো কাহাবকে বললাম যে তুমি ভিডিওটা করো। তো কাহাব কিন্তু দেখেন কত সুন্দর ভিডিওটা করতেছে। তো মরিচগুলো কিন্তু আমি মাখাই নিলাম, কারণ মরিচগুলো এমনভাবে মাখাতে হবে যাতে পেঁয়াজের সাথে মরিচের সাথে মিশে যায়। তো দেখেন এটাকে বলে, তো লাস্টে কিন্তু সেই উস্তাদের মায়ের, কারণ সরিষার তেল। আপনি যে কোনো ভর্তা করবেন সরিষার তেল না দিলে কিন্তু খাবার কোনো টেস্টি আসবে না। তো আমি কিন্তু সব খাবারেই অনেক যে কোনো ভর্তা করলেই আমি সরিষার তেলটা ব্যবহার করি। তো সরিষার তেল এটা কিন্তু খাঁটি সরিষার তেল, আমি কিন্তু খাঁটি সরিষার তেল সরিষা থেকে ভাঙাই এবং তারপরে বোতলে ভরে রাখছি। তো এখন কিন্তু আমি সেই ভর্তাগুলো দেখেন মাখাইতেছি। তো ভর্তা যখন মাখাইতেছি তখন রুষা বলতেছে যে এত সুন্দর ভর্তা আম্মু, এত মজা লাগতেছে, খাওয়ার আগে মনে হয় এখনই খেয়ে ফেলি। তো বললাম একটু সবুর করো, ভাতগুলো একটু নামাই নেই, তার ভর্তাগুলো করে নিই, তারপরে তোমরা খাইও। আজকে কিন্তু মেনুতে কিছুই ছিল না, কারণ কিছুই রান্না করার ছিল না। তো আল্লাহ পাক রিজিকের মালিক আল্লাহ পাক গুছাই দিয়েছে চিংড়ি মাছগুলো আর কচু শাক। তো এর জন্য রান্না করে ফেললাম। তো মাখাইতেছি আর ঢোক গেলতেছি, বলতেছি যে কখন মাখান শেষ হবে আর কখন আমি ভাত খাবো। তো কাহাব আর রুষা কিন্তু পাগল হয়ে গেছে এদিকে। তো আমি কি করলাম, রুষাকে বললাম তুমি ভাত বারো প্লেটে আর আমি এদিকে করি ভর্তাগুলো মাখাই।
তো এদিকে কিন্তু ভর্তাগুলো মাখাইতেছে। চিংড়ি মাছ দেখেন, চিংড়ি মাছগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর কচু শাকগুলো কিন্তু দেখেন সবুজ কালার রয়েছে। আপনার যে কোনো সবুজ জিনিস যদি সবুজ কালার না থাকে সেটা খেতে কিন্তু ভালো লাগে না। তো এদিকে কিন্তু এক পিস লেবু দিয়ে দিলাম, যেহেতু কচু শাক গলা ধরতে পারে, কি গলা চুলকাইতে পারে, তো এর জন্য আমি একটু লেবু দিয়ে দিলাম। তো খাবার সময় কিন্তু আমি আর এক পিস লেবু নেবো, কারণ যার যেরকম টক পছন্দ সে সেরকম টক পছন্দ করবে, সে সেরকমভাবে নিয়ে খাবে। তো আমার একটু টক পছন্দ দেখে আমি নিয়ে খেলাম। তো এখন লাস্টে কিন্তু ভর্তার শেষে আমি আর একটু সরিষার তেল দিয়ে দিলাম, কারণ সরিষার তেল ভর্তার উপযোগী সরিষার তেল। তো সরিষাটা আর একটু দিয়ে নিলাম। তো দেওয়ার পরে এখন চলে আসলাম সেই ভাত নিয়ে, এক প্লেট ভাত নিয়ে চলে আসলাম। তো কাপকে বললাম তুমি একটু পরে খাও, তুমি তো হয়তো ভিডিও করতেছো, আমি আগে খেয়ে নিই। তো আমি কিন্তু এদিকে দেখেন চলে আসলাম সেই চিংড়ি মাছের এক টুকরো নিয়ে, এক পিস নিয়ে, কারণ এই জায়গায় 10টা চিংড়ি মাছ পাইছি। তো ঘরের ভিতরে যেহেতু লোকজন আরও আছে, তাদের খাইতে দিতে হবে। তো দেখেন এটা কিন্তু মোটা চাল। তো আমরা গ্রামের মানুষ মোটা চাল খেতে খুব ভালোবাসি, আর মোটা চাল খেতে আমরা খুব অভ্যস্ত। মোটা চাল মোটা ভাত আমাদের কাছে অনেক ভালো লাগে, অনেক শৌখিন আমাদের কাছে। তো দেখেন ভাতগুলো কত সুন্দর হয়েছে, বিসমিল্লাহ। আমি ভাতগুলো আমি খাইতেছি। তো এত যে মজা হয়েছে, তো আপনারা চাইলে এরকম রান্না করে খেয়ে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।